কথা। হ্যালো সকলকে। আমরা সবাই জানি সামনে এসএলএসটি, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের এসএলএসটি হওয়ার কথা। আশা করছি যে ডেট দেওয়া হয়েছে অর্থাৎ জুন মাসের 16 তারিখ, তখন থেকেই আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফলে প্রস্তুতি কিন্তু শুরু করে দেওয়াটাই এখন কর্তব্য বলা যেতে পারে। আমরা আজকে আমাদের ডেমো বাংলা ক্লাস এখন থেকে শুরু করলে আমরা মোটামুটি ওই অগাস্ট মাসে গিয়ে সিলেবাসটা কমপ্লিট করে উঠতে পারবো, কারণ বিশাল সিলেবাস, সেটা মোটামুটি আমরা সবাই জানি। সেই দিক থেকে দেখতে গেলে যদি আমরা একটা স্ট্র্যাটেজি করে নিই, মোটামুটি কি পড়বো, কিভাবে পড়বো এবং কদিন পড়বো, সেটার যদি একটা স্ট্র্যাটেজি তৈরি করে নিই, আশা করা যাচ্ছে আমরা অগাস্টের মধ্যে সিলেবাস সম্পূর্ণ করে ফেলব। শুধু সিলেবাস সম্পূর্ণ করাটাও কিন্তু মুখ্য বিষয় নয়, তার সঙ্গে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট। সিলেবাস শেষ করে মক টেস্ট যদি আমরা রেগুলারলি না দিতে পারি, তাহলে কিন্তু প্রস্তুতিটা ঠিক ততটা আশানুরূপ হবে না যতটা হওয়া উচিত। ফলে আজকের এই ডেমো ক্লাস কিন্তু থাকলো তোমাদের একরকম বলতে পারো স্ট্র্যাটেজি, যে কি পড়বো, কিভাবে পড়বো এবং সেই পড়াটা ঠিক কোন জায়গায় গিয়ে রিভিশন দিতে হবে বা কিভাবে দিতে হবে। আমি কিছুটা আজকে তোমাদের হিন্ট দেব যে কিভাবে বাংলা পড়লে পরে এসএলএসটি তুলনামূলকভাবে সহজ সাধ্য হয়ে উঠবে তোমাদের কাছে। প্রথমেই যে জিনিসটা দিয়ে আমি শুরু করব সেটা হলো আমাদের সিলেবাস। যদিও এখনো এসএসসির পক্ষ থেকে সিলেবাস জানানো হয়নি, কিন্তু যতটা শোনা যাচ্ছে যে পুরনো সিলেবাসই থাকছে। এবার পুরনো সিলেবাস থাকলে পরেও কিছু কিছু দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে যে একাদশ দ্বাদশের টেক্সট বুকের ক্ষেত্রে কি হবে, নতুন বইগুলো পড়া হবে, টেক্সটের ক্ষেত্রে নতুন বইগুলো কি ব্যবহার করা হবে না পুরনো বইগুলো হবে, ইত্যাদি বহু বিষয় নিয়ে কথা হলেও আমরা একটা জিনিস সম্বন্ধে কিন্তু শিওর থাকতে পারি, সেটা হচ্ছে নবম দশমের সিলেবাস, তাই তো? কারণ নবম দশমের সিলেবাসে বদলানোর মতো কিছু নেই। তো প্রথমে আমরা দেখে নেব নবম দশমের যে আমাদের সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে কি রয়েছে, অর্থাৎ আমাদের কি করতে হবে। প্রথমেই দেখে নিই, নবম দশমে আমাদেরকে প্রথমেই পড়তে হবে পাঠ্যপুস্তক। ক্লাস 9 এবং ক্লাস 10 এর পাঠ্যপুস্তক। সেই পাঠ্যপুস্তকের মধ্যে প্রথম ভাষা বাংলার সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার। এই সাহিত্য সম্ভার বইটি দ্বিতীয় ভাষা বাংলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। দ্বিতীয় ভাষা বাংলার ক্ষেত্রে সাহিত্য সম্ভার বইটি ব্যবহৃত হয়। যাদের যাদের এই বইটি প্রয়োজন হবে তাদের জন্য আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেব, তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে তোমাদের। এছাড়াও প্রথম ভাষা বাংলার ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু জিনিস পড়ি, তার মধ্যে একটা প্রফেসর শঙ্কুর ডায়েরি, এবং কোনি, মতিনন্দীর কোনি নামক উপন্যাস। এই কটা জিনিস কিন্তু আমাদের নবম এবং দশম, অর্থাৎ লক্ষ্য করে দেখো, 9 এর জন্য একটা সাহিত্য সঞ্চয়ন, একটা সাহিত্য সম্ভার, 10 এর জন্য একটা সাহিত্য সঞ্চয়ন, একটা সাহিত্য সম্ভার, প্রফেসর শঙ্কু, কোনি আমাদের কিন্তু পাঠ্য থাকছে। এবং সেই সঙ্গে মাথায় রাখতে হবে যে গ্রামার বই, যে আমাদের পাঠ্যপুস্তকের যে গ্রামার বই যা সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদেরকে এগোতে হবে। আমাদের সিলেবাসে ব্যাকরণ সম্বন্ধে আর যাই উল্লেখ থাকুক না কেন, পাঠ্য যে ব্যাকরণের সিলেবাস সেটাকে মাথায় রেখেই কিন্তু চলতে হবে। কারণ আমরা যদি প্রিভিয়াস ইয়ারটা লক্ষ্য করি, দেখবো গেলবার যে এসএসসি হয়েছিল বা যে এসএলএসটি হয়েছিল, সেখানে কিন্তু বেশিরভাগ ব্যাকরণ এসেছিল পাঠ্য থেকেই, পাঠ্য অনুসরণ করে একরকম বলা যায়।
এরপর দেখিনি আর কি কি আমাদের আছে। এর আর যা যা আছে সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস। আমি কিন্তু নবম দশমের ক্ষেত্রেই বলে চলেছি এখন। সাহিত্যের ইতিহাস, এই সাহিত্যের ইতিহাস অংশটাকে একটা একটু বিশেষ গুরুত্ব দেওয়া কিন্তু প্রয়োজন বলে আমার মনে হয়। কারণ তোমরা লক্ষ্য করবে যে এই সাহিত্যের ইতিহাস যেরকম নবম দশমে আছে, নবম দশমে আলাদা করে পাঠ্যপুস্তকের বাইরে সাহিত্যের ইতিহাস বলে সিলেবাসে মেনশন করা থাকছে। 11-12 এর ক্ষেত্রে আলাদা করে মেনশন করা থাকছে না, একাদশ দ্বাদশের ক্ষেত্রে আলাদা মেনশন করা থাকছে না। কেন? কারণ 11-12 এর পাঠ্যের মধ্যেই সাহিত্যের ইতিহাস আছে, যে কারণে সেটা আলাদা করে মেনশন নয়। এই সাহিত্যের ইতিহাসের মধ্যে আমাদের যে যে অংশগুলোকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ। প্রাচীন ও মধ্যযুগ বলতে আমরা যে যে জায়গাগুলো বুঝি সেটা নিয়ে আমরা ক্লাসে ডিটেইল আলোচনা করব। আজ আমি কিছুটা আলোচনা করব এই সাহিত্যের ইতিহাস নিয়ে। যারা ক্লাসের সঙ্গে জুড়ে থাকবে তারা জানতে পারবে যে আমাদেরকে কিভাবে পড়াটাকে স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ একরকম ভাবে বলতে গেলে আমরা প্রত্যেকেই বাংলা ভাষারই ছাত্রী, তাই তো? বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রী। সেক্ষেত্রে বাংলার বিভিন্ন দিক আমাদের জানা, কিন্তু সেগুলোকে কিভাবে চর্চার মধ্যে রাখতে হবে, পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, বা কোন কোন জায়গাগুলোকে হাইলাইট করে পড়তে হবে পড়ার জন্য, সেগুলোকে কিন্তু একটু মাথায় রেখে বুদ্ধি দিয়ে তারপর একটা স্মার্ট স্টাডির পন্থা আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে। প্রাচীন যুগ ও মধ্যযুগ, প্রাচীন যুগ ও মধ্যযুগের মধ্যে যেরকম ভাবে বিভিন্ন জিনিসগুলো পড়ে যায়, যেরকম চর্যাপদ পড়ে যাচ্ছে প্রাচীন যুগের মধ্যে, শ্রীকৃষ্ণ কীর্তন পড়ে যাচ্ছে মধ্যযুগের মধ্যে, তাই তো? শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, আরাকান রাজসভা সাহিত্য, শাক্ত পদাবলী, ময়মনসিংহ গীতিকা, প্রভৃতি এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে প্রাচীন এবং মধ্যযুগের মধ্যে পড়তে হবে। এবার যদি সিলেবাসটাকে একটু ডিটেইলে লক্ষ্য করি তাহলে বলা আছে যে শ্রীকৃষ্ণ কীর্তন, সেটা বাদে বলছে যে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এই চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস বা গোবিন্দ দাস এটা পড়ে যাচ্ছে বৈষ্ণব পদাবলীর অংশ। মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, মঙ্গল কাব্য, বিজয়গুপ্ত, কেতকাদাস, ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী, এরা সবাই মঙ্গল কাব্যের মধ্যে পড়ে যাচ্ছে। এরপর আসছে কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, এরা অনুবাদ সাহিত্য। এরপর আসছে বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, এরা আবার পড়ে যাচ্ছে বৈষ্ণব পদাবলীর ভেতরে। দৌলত কাজী পড়ছে আরাকান রাজসভা সাহিত্য। রামপ্রসাদ সেন, কমলাকান্ত পড়ছে শাক্ত পদাবলী। এবার তোমরা সেক্ষেত্রে প্রশ্ন করতেই পারো যে ম্যাডাম আপনি ময়মনসিংহ গীতিকা লিখেছেন। এইখানে যেহেতু আমি নবম দশমের সিলেবাস বলছি, আমি আবারও মেনশন করছি, নবম দশমে মেনশন করা আছে যে এই এই মানুষকে নিয়েই পড়তে হবে, কিন্তু এই গোটা সিলেবাসটা, এই পুরো অংশটা আমাদের একাদশ দ্বাদশের পাঠ্য। ফলে এখানে বলরাম দাসকে মেনশন করা নেই বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে, কিন্তু বলরাম দাস 11-12 এর অর্থাৎ একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ের অন্তর্গত। ফলে আমাকে বলরাম দাস পড়তে হচ্ছে। বা আমাদের কিন্তু এখানটায় মেনশন করা নেই যে চৈতন্য জীবনী কাব্য, কিন্তু চৈতন্য জীবনী কাব্য আমাদের বৈষ্ণব পদাবলীর বা বৈষ্ণব সাহিত্যের একটা অংশ, আমাদেরকে কিন্তু সেটাও পড়তে হবে, কারণ একাদশ দ্বাদশের এগুলো পাঠ্য। হ্যাঁ, ফলে কোনো জিনিসকেই কিন্তু আমাদের অর্ধেক পড়ে ফেললে বা নবম দশমের সিলেবাসে যতটুকু বলা আছে ততটুকু পড়লে চলবে না, পড়তে হবে আমাদের সম্পূর্ণটাই। কারণ যা ক্লাস 9-10 এর সিলেবাসে মেনশন নেই সেটা কিন্তু
ক্লাস 11 সাহিত্যের ইতিহাসের পাঠ্য হিসেবে রয়ে গেছে। সেই পাঠ্য কিন্তু যথেষ্ট ডিটেইল এবং সেখানে কিন্তু ময়মনসিংহ গীতিকাও পড়তে হয়। এরপরে চলে আসি আধুনিক যুগে। আধুনিক যুগের ক্ষেত্রে কি কি না, প্রথম আছে আমাদের গদ্য প্রবন্ধ। গদ্য প্রবন্ধের মধ্যে যেরকম পড়ছেন বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, জগদীশ চন্দ্র বসু এবং বিনয় ঘোষ। তারপর আছে কাব্য সাহিত্য। কাব্য সাহিত্যে খুব স্বাভাবিকভাবেই পড়ছেন মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, সুভাষ মুখোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়। তার পরবর্তীতে আমরা পাচ্ছি কথা সাহিত্য। কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী ও সমরেশ বসু। এবং শেষে বলছে নাটকের কথা। নাটক অংশ, সেখানে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ। এই যে অংশটাকে দেখা যাচ্ছে, এই গোটা অংশটা আবারও একাদশ দ্বাদশের পাঠ্যপুস্তকের অংশ অন্তর্গত। এবং যদি বলি যে পার্টিকুলার এই অংশটা কোন ক্লাসে আছে, না ক্লাস 12-এ আছে। ক্লাস 12-এর বইটা খুললে পরেই কিন্তু আমরা বিভিন্ন ভাবে এনাদেরকে পেয়ে যাব। 11-এও আছে, 11-এ আধুনিক যুগ, সরি 11-এর সেকেন্ড সেমিস্টারে আছে, দ্বাদশে নয়, 11-এর সেকেন্ড সেমিস্টারে। ফলে ক্লাস 11-এর বইটার ভেতরেই কিন্তু আমরা এই এদের নিয়ে একটা ডিটেইল আলোচনা পেয়ে যাব। এবং এরা বাদ দিয়েও বাকি যারা রয়েছেন তারা প্রবন্ধের সাথে যুক্ত হন, চাই চিত্রকলার সাথে যুক্ত হন, সঙ্গীতের ধারার সঙ্গে যুক্ত হন, বিজ্ঞান চর্চার সঙ্গে যুক্ত হন, ক্রীড়া সংস্কৃতির সঙ্গে যুক্ত হন বা গানের ধারার সঙ্গে যুক্ত হন, যার সাথেই যুক্ত হন না কেন তাদেরকে নিয়ে আমরা পড়বো দ্বাদশ শ্রেণীর যে ভাষা ও সংস্কৃতির বই। সেখানে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যামিনী রায়, রামকিঙ্কর বেজ সবাইকে নিয়ে আমাদের পড়তে হবে। এরপর নবম দশমে আর যে অংশগুলো আমাদেরকে সিলেবাস হিসেবে দেওয়া হচ্ছে, তার একটা হচ্ছে অনুবাদ ও অনুষঙ্গ বলে একটা অংশ। অনুবাদ ও অনুষঙ্গ, অনুবাদ ও অনুষঙ্গ, এই জিনিসটাকে কিন্তু আমরা একাদশ দ্বাদশ বা নবম দশম কোন সিলেবাসে ডিটেইলে পাবো না। তার কারণ এই লেখকদের লেখা আমাদের সিলেবাসে আছে, সিলেবাসে পড়তে হচ্ছে, সেই সূত্রেই কিন্তু এনাদের সম্বন্ধে আমাদেরকে ডিটেইলে পড়তে হবে। যেরকম দেখিনি, কার প্রথমে আসছে ভারতীয় সাহিত্য। ভারতীয় সাহিত্যের মধ্যে আছে কালিদাস, শূদ্রক, ইকবাল, ভানুভক্ত, অমৃতা প্রীতম, প্রেমচন্দ্র, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, ও আয়াপ্পা পানিকর। এখন আমাদের সিলেবাসে একটি ভারতীয় কবিতা বা ভারতীয় গল্প কিন্তু সবসময় থাকে, এবং সেই ক্ষেত্রে অনেকেই আমরা আয়াপ্পা পানিকর বা কালিদাস বা গোপীনাথ মহান্তি বা প্রেমচন্দ্রের বিভিন্ন গল্প পড়ে থাকি এবং
আমাদের সিলেবাসের কিন্তু এটাও একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে, যে এই ভারতীয় সাহিত্যে, সেটা পাঞ্জাবি সাহিত্য হোক বা মারাঠি সাহিত্য হোক বা তামিল সাহিত্য হোক বা সংস্কৃত সাহিত্য হোক বা উর্দু সাহিত্য হোক, নেপালি সাহিত্য হোক, তাদের সম্বন্ধে আমাদের কিন্তু কিছু কিছু তথ্য জেনে রাখতে হবে। ঠিক একই রকম ভাবে আছে আন্তর্জাতিক সাহিত্য। এই আন্তর্জাতিক সাহিত্যের মধ্যেও আমরা কিন্তু অজস্র বিদেশি সাহিত্যিককে পাচ্ছি। শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মোপাসা, গেটে, নেরুদা, গার্সিয়া মার্কেস, ল্যাংস্ট হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট। এদের প্রত্যেকের সম্বন্ধে, এদের অবদান সম্বন্ধে, সাহিত্যে অবদান সম্বন্ধে এবং ভারতীয় সাহিত্যকে এরা কিভাবে প্রভাবিত করছে, কার দ্বারা ভারতীয়, মানে এদের দ্বারা কারা প্রভাবিত হচ্ছে ভারতীয় সাহিত্যিক, সেই তথ্যগুলোকে কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এবং একেবারে শেষ অংশে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ব্যাকরণ। এই ব্যাকরণ ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ। ইংরেজি থেকে বাংলা অনুবাদ। আর এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকরণ। এই ব্যাকরণে আমাদের কি কি থাকছে সেটা একবার আমরা একটু ডিটেলে দেখে নিই। তার মধ্যে প্রথমেই থাকছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। একরকম ভাবে বলা যায় যে নবম দশমে যা যা সিলেবাস ব্যাকরণের সবটাই কিন্তু আমাদের এখানে পাঠ্য। শব্দ গঠন, শব্দ ভান্ডার, শব্দ ও পদ, কারক ও অকারক, সমাস, বাক্য, বাক্যের রূপান্তর, ও বাচ্য। এই সম্পূর্ণটাই আমাদের নবম এবং দশমের পুরো সিলেবাসটা। এই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের ব্যাকরণ নবম দশমে থাকে এবং পূর্ববর্তী যে আমাদের প্রশ্ন, সেটার দ্বারাও কিন্তু আমরা সেটাই বুঝতে পারছি যে এই অংশগুলোকে আমাদের ভীষণ রকম ভাবে একটা স্ট্রং পয়েন্ট বানিয়ে তুলতে হবে। তাহলেই কিন্তু আশা করি কোন রকম সমস্যার সম্মুখীন আমরা হব না। এরপর এছাড়াও আরেকটা জিনিস এখানে আমি বলে রাখি, সেটা হচ্ছে ব্যাকরণ নিয়ে একটা বিশাল সমস্যা তৈরি হয় যে এক এক বইয়ে এক এক রকম তথ্য দেওয়া আছে। কোথাও বলা আছে যে প্রত্যয় 3 প্রকার, কোথাও বলা আছে প্রত্যয় 2 প্রকার। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ফলো করব? বা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু এই তথ্যগত একটা বিভ্রান্তি আমাদের অনেক সময় তৈরি হয়ে থাকে। তাহলে এই তথ্যগত বিভ্রান্তি থেকে বেরোনোর জন্য বা তাকে আমি বিবেচনা করব উত্তরের ক্ষেত্রে, সেই বিষয়টাকে নির্দেশ করার জন্য কিন্তু আমাদেরকে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে কিন্তু সেই জায়গাগুলোকে আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো যে কিভাবে এবং কেন আমরা ঠিক প্রত্যয় 3টে নয় 2টো বলে চিহ্নিত করতে পারি, বা 2টো নয় 3টে বলে চিহ্নিত করতে পারি, বা পারলেও সেটা কেন পারি, কেন সেই যুক্তিটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। নইলে এক এক বইয়ের এক এক রকম তথ্যে কিন্তু আমাদের বিভ্রান্ত হওয়ার সুযোগ অনেক বেশি। এরপর চলে আসি আমি একাদশ দ্বাদশের যে সিলেবাস, সেই সিলেবাসে বলা যায় একরকম সম্পূর্ণ এই আমরা যে সিলেবাসটুকু লিখলাম, এই সম্পূর্ণ সিলেবাসটুকুই কিন্তু আমাদের আছে একাদশ দ্বাদশে। বাদ যাচ্ছে কোন অংশটুকু? বাদ যাচ্ছে বা বলা যায় পরিবর্তিত হচ্ছে আমাদের এই পাঠ্যপুস্তক অংশ। সেই পাঠ্যপুস্তক অংশ পরিবর্তিত হয়ে এই জায়গায় আসছে 11 এবং 12 যে পাঠ্যপুস্তকগুলি রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলো। এবং আরেকটা অংশ সেটা হচ্ছে সাহিত্যের রূপনীতি। যারা বাংলার অনার্স করেছো বা বাংলা মেজর, তারা সকলেই এই বিষয়টা সম্বন্ধে অবগত যে সাহিত্যের রূপনীতি কি।
আচ্ছা, যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত যে দ্বিতীয় ভাষা বাংলার বই কোথায় পাবো, আমি সেগুলোর পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমরা শুধু ক্লাসের সাথে যুক্ত থাক, কিভাবে পড়তে হবে এবং এই বইগুলি কোথায় পাওয়া যাবে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। একাদশ দ্বাদশে আমাদের যে বইটা থাকছে, যে সাহিত্য সঞ্চয়ন, প্রথম ভাষার ক্ষেত্রে সাহিত্য সঞ্চয়ন, দ্বিতীয় ভাষার ক্ষেত্রে সাহিত্য সম্ভার, সরি সাহিত্য সঞ্চয়ন নবম দশমের বই, সেটা আমি আগে তোমাদের একবার বলেছি। আমাদের 11-12 এর বইটা হচ্ছে সাহিত্য কথা। সাহিত্য কথা এটা হচ্ছে দ্বিতীয় ভাষার বই। এবং সাহিত্য চর্চা বলে আমাদের প্রথম ভাষার বই। রয়েছে, অর্থাৎ আমাদেরকে উভয় ক্লাসেরই কিন্তু দুটো করে বইকে ফলো করতে হবে। এবং এছাড়া যে অংশটা আমাদের অ্যাড হলো সেটা হচ্ছে সাহিত্যের রূপনীতি, তাই তো? এই সাহিত্যের রূপনীতির মধ্যে কি কি পড়ছে সেটা একবার ছোট করে দেখে নি। সেটা হচ্ছে কাব্য, কাব্যের মধ্যে পড়ছে মহাকাব্য, মহাকাব্য ও গীতিকাব্য। নাটক, নাটকের মধ্যে পড়ছে ট্র্যাজেডি, কমেডি। প্রহসন ও একাঙ্ক নাটক। এবং এরপর আছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উপন্যাস, ছোট গল্প ও প্রবন্ধ, অর্থাৎ কথা সাহিত্য কোষান। এই অংশগুলোকে আমাদের রূপরীতি হিসেবে পড়তে হবে, অর্থাৎ উদাহরণ নয়, এদের বৈশিষ্ট্য সম্বন্ধে পড়তে হবে। মহাকাব্য কি, মহাকাব্যের বৈশিষ্ট্য কি, গীতিকাব্য কি, মহাকাব্য গীতিকাব্যের পার্থক্য, ট্র্যাজেডি কি, কমেডি কি, প্রহসন কি, এইভাবে পড়তে হবে। এবং এই জায়গাগুলোকে কিন্তু আমাদের বুঝে উঠতে হবে। কি বুঝে উঠতে হবে? বিষয়গুলো সম্বন্ধে আমরা হয়তো সবাই অবগত, কিন্তু আমাদেরকে জানতে হবে যে ঠিক কতটা লিখতে হবে বা কতটা পড়তে হবে, এক্সট্রা কিছু পড়তে হবে কিনা, বা অকারণে আমি কিছু পড়ে যাচ্ছি কিনা, সেই জায়গাগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমি আসি আমাদের আজকের একটু ছোট্ট পরিচয়ে। যেহেতু সাহিত্যের ইতিহাস আমাদের সম্পূর্ণ সিলেবাসেরই, নবম দশম একাদশ দ্বাদশ সম্পূর্ণ সিলেবাসেরই একটা বড় অংশ, ফলে আমি আজকে কিন্তু তোমাদের একটু যুগ বিভাগটা নিয়ে আইডিয়া দিতে চাই। যে এই যুগ বিভাগের একটা ইম্পর্টেন্ট সেকশন কি জানো তো, যে এই বাংলা সাহিত্যের যে ইতিহাস, একে কটা ভাগে ভাগ করা যাচ্ছে। মোটামুটি আমরা সবাই জানি ভাগগুলি। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, তাই তো? প্রাচীন যুগ হচ্ছে দশম থেকে দ্বাদশ শতক আনুমানিক, মধ্যযুগ হচ্ছে আনুমানিক 1350 থেকে 1760, আর আধুনিক যুগ শুরু হচ্ছে 1800 খ্রিস্টাব্দ থেকে, যা বর্তমান সময়কাল পর্যন্ত আমরা ধরতে পারি। এইবার প্রশ্ন রয়ে যায় যে তাহলে এই যে মাঝখানে গ্যাপটা, অর্থাৎ দশম থেকে দ্বাদশ, দ্বাদশ শতক বলতে আমরা বুঝি 1199 পর্যন্ত সময়কালকে। তার মানে এই 1200 থেকে দশম থেকে দ্বাদশ শতক মানে ধরে নিতে পারি যে 900 থেকে 1199, এই টাইম পিরিয়ডটা। তাহলে এই যে 1200 থেকে 1350 একটা গ্যাপ, কারণ মধ্যযুগ শুরু হচ্ছে কোথায় গিয়ে, মধ্যযুগ শুরু হচ্ছে এই 1350 গিয়ে। তাহলে এই যে 150 বছর, এই 150 বছর কি, এই 150 বছরকে বলা হয়ে থাকে অন্ধকার যুগ। আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে কিন্তু এই অন্ধকার যুগ, এই অংশটা, কারণ 11-12 এর বইয়ে একদম মেনশনড অংশ এটা, অন্ধকার যুগ। প্রাচীন যুগ এবং মধ্যযুগ যতটা হাইলাইটেড, অন্ধকার যুগ অতটা নয়। ফলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। প্রথম প্রশ্ন আসতে পারে সময়কাল, দ্বিতীয় প্রশ্ন আসতে পারে সাহিত্যিক নিদর্শন, তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কেন অন্ধকার যুগ।
কেন অন্ধকার যুগ? যারা আমরা মাল্টিপল চয়েসের আগেও পরীক্ষা দিয়েছি আমরা কিন্তু জানি যে কেন অন্ধকার যুগ ধরনের প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে তোমাকে 4টে আলাদা আলাদা কারণ দিয়ে তোমাকে শুদ্ধটা বেছে নেওয়ার কথা বলতেই পারে। এবং সেই সময় কার নেতৃত্বে অন্ধকার যুগ শুরু হচ্ছে? তখন বাংলায় কোন রাজত্ব? এরকম একাধিক প্রশ্ন কিন্তু অন্ধকার যুগকে কেন্দ্র করে তৈরি হয়, যেগুলো আমরা কিন্তু ক্লাসে ধীরে ধীরে সবগুলো প্রশ্নের উত্তর এবং যুক্তি সহকারে উত্তর, কারণ যদি যুক্তি আমরা না জানি পরীক্ষার হলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। শুধু যে মাল্টিপল চয়েসে 4টে অপশন দিয়ে দেবে এবং সেখান থেকে সঠিক উত্তর খুঁজে নিতে হবে সেটা কিন্তু আমাদের কাজ নয়। আমাদের কিন্তু এক্ষেত্রে বিভিন্ন রকম কাজ, আমাদের মন্তব্য যুক্তি কেন্দ্রিক প্রশ্ন আসতে পারে, আমাদের আসতে পারে সত্য মিথ্যা কেন্দ্রিক প্রশ্ন, আমাদের আসতে পারে সিকোয়েন্স, আমাদের 4টে আলাদা আলাদা যুগ বা 4টে আলাদা আলাদা সাহিত্যিক নিদর্শন দিয়ে কিন্তু বলে দিতেই পারে যে এগুলিকে অর্ডারে সাজাও বা কোন অর্ডারটি সঠিক। সেক্ষেত্রে কিন্তু আমাদের জানা প্রয়োজন, আমাদের এই যুক্তিটা এবং এই বুদ্ধিটা থাকা প্রয়োজন যে কোন লেখা কোন যুগের হতে পারে। সেই আইডিয়াটা আমাদেরকে ধীরে ধীরে গ্রো করতে হবে এবং তার জন্য কিন্তু আমাদেরকে ক্লাসগুলিতে থাকতে হবে, বিষয়গুলিকে বুঝতে হবে এবং যেভাবে স্ট্র্যাটেজি করে দেওয়া হবে সেইভাবে এগিয়ে যেতে হবে। এরপরে দেখো এই যে 1760 পর আমরা আসছি 1800 সালে। 1800 সাল থেকে বর্তমান সময় যেটাকে আমরা চিহ্নিত করছি আধুনিক যুগ। তাহলে এখানে আবার মাঝে একটা 40 বছরের গ্যাপ। এই 40 বছর সময়কাল ঠিক কি, বা এই 40 বছর সময়কালের এমন কোন উল্লেখযোগ্য ঘটনা আছে কি যে উল্লেখযোগ্য ঘটনাটাকে আমরা মনে রাখতে পারি বা যে উল্লেখযোগ্য ঘটনাটা আমাদের প্রশ্নের একটা মুখ্য বিষয় বা একটা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠতে পারে? সেটাকে কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে বা দেখে নিতে হবে। এবং এরপরেই কিন্তু আমাদের এই যুগ বিভাগ বা বলতে পারি প্রাচীন যুগের আর কোনো বিভাজন নেই, কারণ আপাতত আমাদের কাছে প্রাচীন যুগের একটাই সাহিত্যিক নিদর্শন আছে, সেটা হচ্ছে চর্যাপদ। কিন্তু মধ্যযুগ এখনো পর্যন্ত যদি আমরা দেখি সবচেয়ে দীর্ঘকাল ব্যাপী যুগ হচ্ছে আমাদের মধ্যযুগ, যেটা 1350 থেকে 1760 অর্থাৎ প্রায় 400 বছর চলেছিল। আনুমানিক 400 বছরের একটা যুগ। এই 400 বছরের অজস্র সাহিত্যিক নিদর্শন, অজস্র বিখ্যাত ব্যক্তিত্ব, তাদের কেন্দ্র করে আমাদের যুগ বিভাগ। প্রশ্ন এখানে রয়ে যায় যে আমাকে যদি এখন প্রশ্ন করে যে মধ্যযুগকে ক ভাগে ভাগ করা হয়, বিভিন্ন সাহিত্যের ইতিহাসের বই যদি আমরা ঘাটি, কখনো সুকুমার সেন, কখনো অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বা কখনো অন্য কেউ, আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করব, কেউ বলছে মধ্যযুগকে দুভাগে ভাগ করা যায়, একটা আদি মধ্যযুগ আর একটা অন্ত মধ্যযুগ। আবার কেউ বলছেন না, মধ্যযুগকে 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ প্রাক চৈতন্য পর্ব এবং চৈতন্য উত্তর বা চৈতন্যোত্তর পর্ব। সেক্ষেত্রে আমাদের উত্তর কি হওয়া উচিত? মধ্যযুগকে ক ভাগে ভাগ করা যায়, 2 ভাগে না 3 ভাগে? এই বিষয়গুলোকে কিন্তু আমাদের নিজেদের কাছে স্পষ্ট রাখতে হবে, জানতে হবে উপযুক্ত যুগ যে কোন যুক্তিতে আমি লিখতে পারি 2 ভাগে বা কোন যুক্তিতে লিখতে পারি আমি 3 ভাগে। সেই বিষয়গুলো সম্বন্ধে জানতে এবং পরবর্তীতে আমাদের ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে তোমাদের কিন্তু এগিয়ে আসতে হবে এবং থাকতে হবে আমাদের ক্লাসের সঙ্গে জুড়ে। এরপর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব সম্পূর্ণ এই যুগ বিভাগ নিয়ে এবং মধ্যযুগ কেন মধ্যযুগ হয়ে উঠছে বা অন্ধকার যুগে যে প্রশ্নগুলো আমরা তুললাম সেই প্রশ্নগুলোরই বা উত্তর কি, সেগুলো কিন্তু আমরা দেখে নেব পরবর্তী ক্লাসে। সঙ্গে আমরা তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল দেব, যদি প্রয়োজনীয় কোনো পিডিএফ, কোনো বইয়ের পিডিএফ, দ্বিতীয় ভাষার বই পাচ্ছ না সেই পিডিএফ আমি কিন্তু সেসবও তোমাদেরকে হাতের কাছে তুলে দিতে সাহায্য করব। আজ তবে এই পর্যন্তই থাক। এর পরের ক্লাসে আমরা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে একটা সম্পূর্ণ গঠনমূলক আলোচনায় এগিয়ে আসবো।